করেন যে মূল চ্যালেঞ্জের জায়গা কোনগুলো আসলে? এর দিকে যদি আমরা তাকাই তাহলে আপা যথার্থই বলেছেন যে আসলে প্রত্যাশা মানুষের এই মুহূর্তে ভঙ্গুর অর্থনীতিতে যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলার সুন্দরভাবে রিফ্লেক্ট হয়েছে, অনেক কাজ করেছে আমার ব্যক্তিগত ধারণা। এখন প্রশ্ন হচ্ছে যেটা এটাকে অ্যাকোমোডেট করবে কিভাবে, অর্থনীতিতে সত্যিকারের প্রতিফলন আসবে কি আসবে না, অর্থাৎ চ্যালেঞ্জ। এখন চ্যালেঞ্জের জায়গাটা যদি বলেন, প্রথমত যে বর্তমানে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি দিয়ে শুরু করি, কারণ আপনার আয় হলেই বাকি অনেক সমস্যার সমাধান হয়। এখন প্রবৃদ্ধি অন্তর্বর্তী সরকারের সময় ছিল 3.97%, ঠিক এই বছরে এসে সেটা 4-এর একটু উপরে আসছে। এখন 4% প্রবৃদ্ধি এক বছরের মধ্যে 6.5% নেয়া বর্তমান কনটেক্সট যদি বিলিভ করেন, অথবা যদি আপনি চিন্তা করেন বর্তমান বিনিয়োগের অবস্থা এবং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কতটুকু হবে সেটা নিয়ে যদি, তাহলে সেই জায়গায় দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা এত আশাবাদ ব্যক্ত করতে পারি না যেটা প্রবৃদ্ধিকে 6.5% যদি হয় সেটা ভালো, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন, মানুষ বাজেটকে যে জায়গাটায় সবচেয়ে বেশি স্বস্তিদায়ক চিন্তা করে সেটা হচ্ছে জিনিসপত্রের দাম যদি আর না বাড়ে, এই জায়গাটা যদি তৈরি করতে পারে তাহলেই মনে হয় যেন অনেক স্বস্তি, সবাই স্বস্তি, ধনী থেকে গরিব পর্যন্ত। কিন্তু মূল্যস্ফীতি দেখেন 2022 সাল থেকে এখন এটা কিন্তু দীর্ঘস্থায়ী, মনে হচ্ছে আমাদেরকে ধরে বসছে যে এখন এর থেকে আর পরিত্রাণ নেই। সেটা মনে হচ্ছে কেন? কারণ দেখেন গত মাসেও যখন মূল্যস্ফীতি 8.82 থেকে 9.42% চলে গেল, তার মানে হচ্ছে বৃদ্ধির দিকে, এবং আপনি সেটা বাজারে গেলেও রিফ্লেকশন হন। এবং সেটা হচ্ছে যে পলিসি রেট অলরেডি কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আছে, 5% ছিল, সেটা বাড়াতে বাড়াতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছে। মূল্যস্ফীতির পেছনে বৈশ্বিক অবস্থা কতটুকু দায়ী বলে আপনি মনে করেন? সেটাই বলছি যে দেখেন, তার মানে হচ্ছে কি মনিটারি পলিসি দিয়ে কিন্তু চেষ্টা করেছে, কিন্তু সেটা ব্যর্থ বলতে সামান্য কমেছে, কিন্তু আবার বাড়তির দিকে যখন যায় আমরা 10-এর কাছাকাছি উচ্চ মূল্যস্ফীতিতেই ভুগছি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তো আমাদের জায়গাটা ভিন্ন, অর্থাৎ ইন্টারেস্ট রেট বাড়ানোর মধ্যে মূল্যস্ফীতি কমছে না, তার মানে হচ্ছে এটা আমার সাপ্লাই সাইডের সাথে সম্পৃক্ত। সেটা কিন্তু স্পষ্ট, কারণ পৃথিবীতে যে বৈশ্বিক ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে আপনাদের তেলের মূল্য যেভাবে বাড়ছে, বিদ্যুতের মূল্য অ্যাডজাস্ট করছেন, গ্যাসের মূল্য, তার মানে হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু এই জায়গাটাতে ভিজিবলি অনেক বৃদ্ধি পেয়েছে। অতএব সেই জায়গা থেকে মূল্যস্ফীতি একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। ঠিক দাঁড়ানোর মুহূর্তে আপনি যদি বলেন আমি 2,43,000 কোটি টাকা ধার করব, আমার কথা হচ্ছে রাষ্ট্র বেশি পরিমাণ খরচ করতে চাচ্ছে সামগ্রিক চাহিদাটাকে সম্প্রসারিত করার মাধ্যমে, উৎপাদনকে বেগবান করবে, যেখানে প্রবৃদ্ধি হবে প্লাস হচ্ছে কর্মসংস্থান হবে, এটা হচ্ছে ধারণা। এখন প্রশ্ন হচ্ছে সেই ধারণাটাকে যখন বাস্তবায়ন করতে গিয়ে বললেন যে আমার কাছে টাকা নেই, আমার 2,43,000 কোটি টাকা ধার করতে হবে, আমার টাকা শেষ হয়ে গেছে 2,43,000, তখন সেটা বাংলাদেশের যে পরিমাণ সরকার আয় করে আর যে পরিমাণ ধার করে, এখন ধারটাকে মনে হচ্ছে যেন অনেক ওয়েটটা বেড়ে যাচ্ছে। যখন ওয়েট বেড়ে যায়, ওয়েটটা কিন্তু বাড়তো না, সরকারের যদি আর্থিক সক্ষমতার জায়গাটা শক্তিশালী থাকতো তাহলে 2,43,000 টাকা কোনো কিছুই বিষয় ছিল না। কারণ ট্যাক্স জিডিপি অনুসারে বাংলাদেশ 40 থেকে 41%, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করেন, তারা 78% এবং অন্যান্য দেশ বেশি। কেন? কারণ বাংলাদেশ ট্যাক্স জিডিপি রেশিও ওদের 11.8, পাকিস্তানের 12%। তাহলে তাদের সক্ষমতা রয়েছে কিন্তু জিডিপির তুলনায় ঋণ করতে। আমরা যখন সরকার ঋণ করে তখন তার আর্থিক সামর্থ্যের দিক, তার আয় কত সেই অনুযায়ী যখন বলেন, তখন বাংলাদেশের সক্ষমতা হচ্ছে 40% পর্যন্তই। যে কারণে এখন 40 যেহেতু ক্রস করেছে, সবাই এখন টেনশনের মধ্যে থাকে, তাহলে কি ঋণের বেড়াজালে পড়ে যাচ্ছে, ট্র্যাপে পড়ে যাচ্ছে, আমরা কি একটা ভিশাস সাইকেল অফ ডেটে পড়ে যাচ্ছি? এই যে জায়গাগুলা আমাদের ভিতর সংশয় জাগে।